হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেয়ার টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই একান্তই আন্তরিক শুভেচ্ছা। আজ ভিডিওতে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের দর্শনের সমস্ত অধ্যায়ের সাজেশন নিয়ে। যে সাজেশনগুলি পড়লে তোমরা এই বছরের পরীক্ষায় দর্শন থেকে আসা সমস্ত প্রশ্নের সমাধান কিন্তু নিমেষেই করতে পারবে। তো তোমাদের এই সাজেশনগুলো 100% কমন পেয়ে যাবে, তাই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদেরকে আগে বলে রাখি, ফোর্থ সেমিস্টারের দর্শন সিলেবাসকে মূলত দুটো টপিকে ভাগ করা হয়েছে। 1 নম্বর পাশ্চাত্য যুক্তিবিদ্যা, 2 নম্বর সমসাময়িক ভারতীয় চিন্তাধারা। পাশ্চাত্য যুক্তিবিদ্যার মধ্যে এই টপিকটিকে মূলত 5টা অধ্যায়ে ভাগ করা হয়েছে: সত্যাপেক্ষক ও সত্য সারণী, বুলীয় ভাষ্য ও ভেনচিত্র, আরোহ অনুমানের স্বরূপ, কারণতা, মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি। তো তোমাদের ফোর্থ সেমিস্টারের দর্শনের এই টপিক থেকে মোট 22 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। 5টি 2 মার্কের, 2টি 3 মার্কের, 1টি 6 মার্কের প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। চলে যাব এই টপিকের প্রথম অধ্যায় সত্যাপেক্ষক ও সত্য সারণী চ্যাপ্টারে। এখান থেকে 2 ও 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ধ্রুবক কাকে বলে? পরের প্রশ্ন, যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের 2টি সুবিধা উল্লেখ করো। বচন কাকে বলে? সরল বচন কাকে বলে? যৌগিক বচন কাকে বলে? নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? সত্যাপেক্ষক কাকে বলে? নিষেধক বচন কাকে বলে? একটি সংযৌগিক বচন কখন সত্য ও কখন মিথ্যা হয়ে থাকে? পরের প্রশ্ন, বৈকল্পিক বচন কাকে বলে? একটি বৈকল্পিক বচনে সর্বনিম্ন ও সর্বাধিক কয়টি বিকল্প থাকতে পারে? পরের প্রশ্ন, একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়? পরের প্রশ্ন, একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য এবং কখন মিথ্যা হয়ে থাকে? শত সত্য বচনাকার কাকে বলে? শত মিথ্যা বচনাকার কাকে বলে? আপতিক বা অনির্দিষ্টমান বচনাকার কাকে বলে? পি ভেল কিউ বচনটির সত্য সারণী অঙ্কন করো। পি ভেল কিউ বচনাকারটি কখন সত্য এবং পি সমান কাল পি বচনাকারটি কখন মিথ্যা হয়? কোন কোন প্রকার সত্যাপেক্ষক যৌগিক বচন অনন্য মূল্যে সত্য হয়? সত্য সারণী কাকে বলে? তো তোমাদের 19 নম্বর প্রশ্নটা আমি আবারও রিপিট করছি, একটু ভুল হয়েছিল, তোমরা দেখে নাও। পি ভেল কি পি বচনাকারটি কখন সত্য এবং পি 3 বার, এই সমানের নিচে আরো একটা দাগ হবে, টাইপিং এ মিস্টেক আছে। পি 3 বার কাল পি বচনাকারটি কখন মিথ্যা হয়? এছাড়াও এই অধ্যায় থেকে সত্য মূল্য নির্ণয় ও সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার, এই অংশটি কভার করার জন্য রায় ও মার্টিন কিংবা যে কোনো সহায়িকা বই থেকে প্র্যাকটিস করতে হবে। চলে যাব এই অধ্যায়ের 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে। 1 নম্বর প্রশ্ন, সংকেত কাকে বলে? সংকেতের প্রকারভেদগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সরল ও যৌগিক বচনের মধ্যে পার্থক্য লেখো। সাংকেতিক যুক্তিবিজ্ঞানে এই পার্থক্যের প্রয়োজনীয়তা কি? পরের প্রশ্ন, বচনের সত্যমূল্য বলতে কি বোঝায়? যুক্তিবিজ্ঞানে আলোচিত বিভিন্ন প্রকার সত্যমূল্যগুলো কি কি তা ব্যাখ্যা করো। চলে যাব এই টপিকের পরের অধ্যায় বুলীয় ভাষ্য ও ভেনচিত্র। এই অধ্যায় থেকে শুধুমাত্র 2 মার্কের প্রশ্নগুলি রেডি করতে হবে। তো এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বুলীয় ভাষ্য ও ভেনচিত্রের প্রবক্তা কে? পরের প্রশ্ন, বুলীয় ভাষ্য ও ভেনচিত্র বলতে কি বোঝানো হয়? পরের প্রশ্ন, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে এবং এর প্রতীক লেখো। শূন্যগর্ভ শ্রেণীর 2টি উদাহরণ দাও। পরের প্রশ্ন, অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী কাকে বলে? অশূন্য শ্রেণীর 2টি উদাহরণ দাও। চলে যাব এই অধ্যায়ের পরের প্রশ্নে, পরিপূরক শ্রেণী কাকে বলে? সদর্থক শ্রেণীর পরিপূরক শ্রেণীটি কি হবে? পরের প্রশ্ন, পি শ্রেণীর পরিপূরক শ্রেণী কি? দার্শনিক শ্রেণীটির পরিপূরক শ্রেণীটি কি? অস্তিত্বমূলক তাৎপর্য বলতে জর্জ বুল কি বুঝেছেন? পরের প্রশ্ন, কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকার করা হয় এবং কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই? পরের প্রশ্ন, জর্জ বুলের ব্যাখ্যা অনুসারে
কোন নিরপেক্ষ বচন শূন্য বচন এবং কোন নিরপেক্ষ বচন নিশূন্য বচন নামে পরিচিত? এস উদ্দেশ্য এবং পি বিধিযুক্ত 4টি নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য উল্লেখ করো। পরের প্রশ্ন, ভেনচিত্রে দুটি পরস্পরছেদী বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে ও কি কি? পরের প্রশ্ন, ভেনচিত্র রূপায়ণের ক্ষেত্রে কখন ছায়াবৃত করা হয় আর কখন এক্স চিহ্ন বসানো হয়? পরের প্রশ্ন, পরিপূরক শ্রেণীর ভেনচিত্র বলতে কি বোঝো? পরের প্রশ্ন, বিশ্বব্যাপক বর্গক্ষেত্র বলতে কি বোঝায়? চিত্র সহ বলো। পরের প্রশ্ন, এ বচনের বুলীয় রূপ ও ভেনচিত্র কি হবে? ই বচনের বুলীয় রূপ ও ভেনচিত্র কি হবে? আই বচনের বুলীয় রূপ ও ভেনচিত্র কি হবে? ও বচনের বুলীয় রূপ ও ভেনচিত্র কি হবে? বিশিষ্ট বচন কাকে বলে? উদাহরণ দাও। সার্বিক নঅর্থক বচন এবং বিশেষ নঅর্থক বচনকে ভেনচিত্রে অঙ্কন করে দেখাও। সকল এস হয় অপি এবং মানুষ অমর হতে পারে না, এর বুলীয় ভাষ্য এবং ভেনচিত্র কি হবে? সকল এস হয় অপি বচনটির বুলীয় ভাষ্য রচনা করে তার ভেন চিত্রায়ন করো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ হন লেখক এবং কান্ট নন প্রেমিক, এই দুটি বাক্যের ভেন চিত্র অঙ্কন করো। পরের প্রশ্ন, নিচের বচন দুটিকে ভেন চিত্রে প্রকাশ করো। সকল এম হয় অকিউ আর কতক কিউ হয় আর। পরের প্রশ্ন, নিচের বচন দুটিকে ভেন চিত্রে প্রকাশ করো। সকল অসৈনিক হয় খেলোয়াড়। বি, কোনো কোনো অসৎ ব্যক্তি সুখী নয়। প্রদত্ত বচন দুটির ভেনচিত্র অঙ্কন করো। পরের প্রশ্ন, কোনো কোনো কবি হয় অসৎ, কোনো কোনো কবি নয় কল্পনা প্রবণ। পরের প্রশ্ন, সকল অসৈনিক হয় দার্শনিক, বচনটির বুলীয় লিপি সহ ভেনচিত্র প্রকাশ করো। পরের প্রশ্ন, রাক্ষস আছে ও রাক্ষস নেই, এই দুটি বচনকে ভেনচিত্রে প্রকাশ করো। পরের প্রশ্ন, মৎস্যকন্যা নেই এবং পরী আছে, এই দুটি বচনকে ভেনচিত্রে প্রকাশ করো। এসপি সমান শূন্য এবং এসপি নট ইকুয়াল শূন্য, এখানে ভালো করে প্রশ্নটা শুনে রাখবে, টাইপিং মিস্টেক আছে। এসপি সমান শূন্য এবং এসপি নট ইকুয়াল মানে অসমান শূন্য, এই বুলীয় ভাষ্যগুলির ভেন চিত্রায়ন করো। পরের প্রশ্ন, নিম্নোক্ত বচনটিকে সমীকরণ বা অসমীকরণের আকারে প্রকাশ করে বুলীয় ভাষ্য সহ ভেনচিত্র করো। সকল সৎ ব্যক্তি নন সুখী। পরের প্রশ্ন, এস শ্রেণীর অন্তর্গত একজন সদস্য আছেন যিনি পি শ্রেণীর সদস্য, বাক্যটিকে বুলীয় লিপিতে প্রতিকায়িত করে ভেনচিত্রে প্রকাশ করো। পরের প্রশ্ন, এসপি ইজ ইকুয়াল টু শূন্য এবং এসপি নট ইকুয়াল শূন্য, এখানেও টাইপিং মিস্টেক আছে, তোমরা প্রশ্নটা ভালো করে শুনে রাখো। এসপি ইজ ইকুয়াল টু শূন্য এবং এসপি নট ইকুয়াল শূন্য, এই বুলীয় লিপিকে ভেনচিত্র আকারে প্রকাশ করো। পরের প্রশ্ন, সকল কবি কল্পনা প্রবণ এবং সব মহিলারাই স্নেহশীলা নন, বচন দুটিকে বুলীয় ভাষ্য ও ভেনচিত্রে প্রকাশ করো। নিম্নলিখিত বাক্যগুলিকে বুলীয় ভাষ্য সহ ভেনচিত্রে প্রকাশ করো। এই অংশটি কভার করার জন্য রায় ও মার্টিন কিংবা যে কোনো সহায়িকা বই থেকে প্র্যাকটিস করতে হবে। চলে যাব এই টপিকের পরের অধ্যায়, আরোহ অনুমানের স্বরূপ। এই অধ্যায় থেকে 2-3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: আরোহ অনুমানের সংজ্ঞা দাও, আরোহ অনুমানের স্তর বিভাগগুলি উল্লেখ করো, আরোহ অনুমানের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, আকারগত সত্যতা ও বস্তুগত সত্যতা বলতে কি বোঝো, সামান্যীকরণ বলতে কি বোঝো, কোন প্রকার আরোহ অনুমানের ক্ষেত্রে সামান্যীকরণ হয় না এবং কেন হয় না। পরের প্রশ্ন, আরোহমূলক লাফ বলতে কি বোঝো, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলো কি কি, প্রকৃতির একরূপতা নীতি বলতে কি বোঝো, বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে, উদাহরণ দাও, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে দুটি বৈসাদৃশ্য উল্লেখ করো, উপমা যুক্তি কাকে বলে, উদাহরণ দাও, উপমা যুক্তির মূল্যায়নের দুটি মানদণ্ড উল্লেখ করো, ভালো উপমা যুক্তি কাকে বলে, উদাহরণ দাও, উপমা যুক্তি ও বৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। চলে যাব এই অধ্যায়ের 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে। 1 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের সংজ্ঞা দাও, আরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কি বোঝো, এই অনুমানের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের পরিচয় দাও।
3 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের পার্থক্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ উপমা যুক্তি আলোচনা করো। অথবা এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, উপমা যুক্তি কাকে বলে, উপমা যুক্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, উদাহরণ সহ উপমা যুক্তি আলোচনা করো। চলে যাব পরের অধ্যায়ে, এই টপিকের পরের অধ্যায়ে। তার আগে যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলে যাচ্ছি আবারও মূল আলোচনায়। প্রথমে আসছে পরের চ্যাপ্টার কারণতা। কারণতা চ্যাপ্টার থেকে 2 মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1 নম্বর, কারণ কাকে বলে। 2 নম্বর, মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন, অথবা মিল প্রদত্ত কারণের সংজ্ঞাটি উল্লেখ করো। পরের প্রশ্ন, কারণের গুণগত লক্ষণ দাও, অথবা গুণের দিক থেকে কার্যকারণের সম্বন্ধ কি। পরের প্রশ্ন, পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলো কি কি, অথবা কারণের পরিমাণগত লক্ষণ কয়টি ও কি কি। পরের প্রশ্ন, শর্ত কয় প্রকার ও কি কি। কারণ হলো সদর্থক ও নঅর্থক শর্তের সমষ্টি, কে বলেছেন এবং কেন। কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝায়, কারণের নঅর্থক শর্ত কাকে বলে, কারণ ও শর্তের সম্বন্ধ কি, কারণ সম্পর্কে লৈকিক অভিমত কি, কারণ বলতে কি বোঝায়, কারণ শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয় ও কি কি। ক, ক্ষয়ের আবশ্যিক শর্ত, এই কথার অর্থ কি। সুইচ অন করা পাখা চলার কারণ এবং বিষপান হলো মৃত্যুর কারণ, এই ঘটনা দুটিতে কারণ কথাটি কোন শর্তে ব্যবহৃত হয়েছে। পর্যাপ্ত শর্ত কাকে বলে, উদাহরণ সহ লেখো। জলপান তৃষ্ণা নিবারণের কিরূপ শর্ত। অতিবৃষ্টি হলো বন্যার কারণ, এখানে কারণ কথাটি কোন শর্তকে নির্দেশ করেছে। যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে, এখানে এ বি এর কিরূপ শর্ত। আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে, উদাহরণ সহ লেখো। ক, ক্ষয়ের আবশ্যিক পর্যাপ্ত শর্ত, এ কথার অর্থ কি। একটি ঘটনার কটি আবশ্যিক ও কটি পর্যাপ্ত শর্ত থাকতে পারে। বহু কারণ সমন্বয় কি, অথবা বহু কারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো। চলে যাব এই অধ্যায়ের 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে। মেল ও বেইনের মতে কারণের সংজ্ঞা দাও। কারভেত রিড কিভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন। কারভেত রিড প্রদত্ত কারণের সংজ্ঞাটি বিশ্লেষণ করে কারণের কয়েকটি লক্ষণ পাওয়া যায় ও কি কি। পরের প্রশ্ন, আবশ্যিক শর্ত কাকে বলে, আবশ্যিক শর্তের সাংকেতিক ও বাস্তব দৃষ্টান্ত দাও। পরের প্রশ্ন, আবশ্যিক শর্তরূপে কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, বৃষ্টি হওয়া মাটি ভেজার কারণ, এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এবং কেন। পরের প্রশ্ন, পর্যাপ্ত শর্তরূপে কারণ আলোচনা করো। চলে যাব এই অধ্যায়ে 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে। এখান থেকে 2টি 5 মার্কের প্রশ্ন তোমাদেরকে পড়ে রাখতে হবে। 1 নম্বর, আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর, বহু কারণবাদ কাকে বলে, সবিচার ব্যাখ্যা করো। চলে যাব এই টপিকের পরের অধ্যায়, মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি। তো এই অধ্যায়টি থেকে শুধুমাত্র 6 মার্কের প্রশ্নগুলো পড়তে হবে। তো এই অধ্যায় থেকে 6 মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, উদাহরণ ও আকার দেখিয়ে মিল বর্ণিত অন্যয়ী পদ্ধতির পরিচয় দাও। এই পদ্ধতির একটি করে গুণ ও দোষ উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, সমুদ্রের কাছাকাছি জায়গায় প্রচুর নারকেল গাছ জন্মায়, সুতরাং সমুদ্র তীরবর্তী আবহাওয়া নারকেল গাছ জন্মানোর কারণ, পদ্ধতিটি ব্যাখ্যা করো। চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা অসুবিধা। পরের প্রশ্ন, যখনই আইসক্রিম খাই তখনই গলায় ব্যথা হয়, সুতরাং আইসক্রিম খাওয়াই হলো গলায় ব্যথার কারণ। এখানে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, পদ্ধতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মিলের ব্যতিরেকি পদ্ধতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, অপটিক্যাল লোভে আঘাত অন্ধত্বে নিয়ে যায়, সুতরাং অপটিক্যাল লোভ হলো দৃষ্টিশক্তির কারণ। উপরের দৃষ্টান্তে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে, পদ্ধতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, একটি বায়ুশূন্য স্থানে কখনো ঘণ্টার ধ্বনি শোনা যায় না, সুতরাং বায়ুর উপস্থিতি শব্দ শোনার কারণ, পদ্ধতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বাতাসে অক্সিজেনের অনুপস্থিতিতে লোহায় মরিচা ধরে না, সুতরাং অক্সিজেনের উপস্থিতি মরিচা ধরার কারণ। উপরের যুক্তিটিতে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, পদ্ধতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মিলের অন্যয়ী ব্যতিরেকি পদ্ধতিটি ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, মিলের যুগ্ম পদ্ধতিটি আলোচনা করো।
পরের প্রশ্ন, বিরাট কোহলি যখনই ভারতীয় দলে উপস্থিত থাকেন তখনই ভারত জয়লাভ করে, কিন্তু যখন তিনি ভারতীয় দলে অনুপস্থিত থাকেন তখন ভারত পরাজিত হয়। অতএব বিরাট কোহলির উপস্থিতি ভারতের জয়ের কারণ। যুক্তিটির ক্ষেত্রে মিলের কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়েছে? পদ্ধতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো। চলে যাব পরের প্রশ্নে। উত্তাপ যত বাড়ে পারদ স্তম্ভের উচ্চতা তত বাড়ে, উত্তাপ যত কমে পারদ স্তম্ভের উচ্চতা তত কমে। অতএব উত্তাপ বৃদ্ধি হলো পারদ স্তম্ভের উচ্চতা বৃদ্ধির কারণ। উপরের দৃষ্টান্তে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে? পদ্ধতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সোনার চাহিদা যত বাড়ছে ততই তার ক্রয়মূল্য ঊর্ধ্বমুখী হচ্ছে, সুতরাং চাহিদা বৃদ্ধি সোনার ক্রয়মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার কারণ। এখানে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? পদ্ধতিটি ব্যাখ্যা করো। চলে যাব এবার ইউনিট 2-এ সমসাময়িক ভারতীয় চিন্তাধারা। এখান থেকে একটি মাত্র অধ্যায় রয়েছে। অধ্যায়টি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, স্বামী বিবেকানন্দের কর্মযোগ ও মহাত্মা গান্ধীর অহিংসা। এখান থেকে 3 মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরকে মানবতাবাদী দার্শনিক বলা হয় কেন? পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের দৃষ্টিতে মানবতাবাদের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনার কয়েকটি উৎস উল্লেখ করো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ তার মানবতাবাদী ভাবনায় মানুষের মধ্যে কি রূপ দ্বৈততার কথা উল্লেখ করেছেন? 5 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ কেন কর্মযোগ ও জ্ঞানযোগকে অবিরোধী যোগদ্বয় বলে উল্লেখ করেছেন? 6 নম্বর প্রশ্ন, কর্মযোগ কি? 7 নম্বর প্রশ্ন, কর্মযোগের আদর্শ কি? 8 নম্বর প্রশ্ন, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে প্রভেদ করো। চলে যাব এই অধ্যায়ে 6 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীতে। রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ ও তার দর্শন আধুনিক সমাজে কতটা প্রাসঙ্গিক? রবীন্দ্রনাথ ঠাকুরের মানব ধর্ম বিষয়ক বক্তব্যের কয়েকটি সিদ্ধান্ত উল্লেখ করো। কর্মযোগ বলতে কি বোঝো? বিবেকানন্দ কিভাবে কর্মযোগের অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলেছেন? 4 নম্বর প্রশ্ন, বিবেকানন্দের মতে কর্মযোগের আদর্শ কি? সংক্ষেপে ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে প্রভেদ করো। 6 নম্বর প্রশ্ন, কর্মবাদ বলতে কি বোঝায়? বিবেকানন্দ তার কর্মযোগের ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপ কিভাবে নির্দেশ করেছেন? স্বামী বিবেকানন্দের কর্মযোগের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হলো ব্যবহারিক বেদান্ত, ব্যাখ্যা করো। সো স্টুডেন্টস, এই ছিল তোমাদের 4th সেমিস্টারের দর্শনের সম্পূর্ণ সিলেবাসের সাজেশন। যে প্রশ্নগুলি পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় 100-এ 100% কমন পেয়ে যাবে। এর বাইরে একটিও প্রশ্ন কিন্তু আসবে না। আর তোমরা এই প্রশ্নগুলোর সম্পূর্ণ ফ্রি পিডিএফ কিন্তু পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটি হলো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে যোগাযোগ করতে হবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে, এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে এই নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আসছি